যুদ্ধ লাগানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে। কারফিউ জারির মধ্যে হয়েছে যে চাইলেই গুলি করতে পারবে, এরা গুলি করে উড়ে দিতে পারবে। এইখানে ইন্ডিয়া যেটা বলছে সেটা বলছে যে পিসিআইএসএস আর ইউপিডিএফ এই দুইটা সংগঠনের প্রচুর লোকজন নাকি এখন এই বর্ডার এরিয়া আছে, যে কোনো মতে গ্যাঞ্জাম করতে পারবে। বাংলাদেশ ভারত সীমান্তে ভারত সরকার কারফিউ জারি করেছে। রাশেদ হায়দার ভাই, হঠাৎ করে ত্রিপুরা এবং মেঘালয় সীমান্ত এলাকায় বাংলাদেশ ঘেঁষা এই অঞ্চলগুলোতে ভারত কারফিউ জারি করেছে, এর পিছনে কি কারণ আছে? ভারত ত্রিপুরার অঞ্চলে কারফিউ জারি করেছে, তো এইটা হচ্ছে যে কিভাবে একটা দেশের ভিতরে দখল। এখন দেখেন আপনি, গত 2024-2025 জুলাই আগস্টের দিকে সর্বপ্রথম কারফিউ জারি করলো সিলেট বর্ডার অঞ্চলে, সিলেটের সাইডে বর্ডার অঞ্চলে কারফিউ জারি করছে, সান্ধ্যকালীন কারফিউ, সন্ধ্যা 6টা থেকে রাতের সকাল 6টা পর্যন্ত। গতকাল জারি করছে আপনার হচ্ছে যে ত্রিপুরা, আসাম ত্রিপুরা ওই অঞ্চল 407 কিলোমিটার। এখন এইটা করছে কি আপনার ওই যে আপনার নোম্যান্স ল্যান্ড যেটা আছে, মানে জিরো বর্ডারের আমাদের জিরো লাইন থেকে 500 গজ ভিতরে, মানে জিরো লাইন থেকে ইন্ডিয়ার ভিতরে আরো 500 গজ, এর ভিতরে পুরোটাতে কারফিউ জারি করে দিছে। তাই এই 500 গজের ইন্ডিয়ার ভিতর থেকে 500 গজের ভিতরে কেউ আসবে না, এরা জানে। এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভেতরে 500 গজের ভেতরে ওরা কারফিউ জারি করছে সান্ধ্যকালীন, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা। কারফিউ জারির মধ্যে হয়েছে যে চাইলেই গুলি করতে পারবে, এরা গুলি করে উড়ে দিতে পারবে। এইখানে ইন্ডিয়া যেটা বলছে সেটা বলছে যে পিসিআইএসএস আর ইউপিডিএফ এই দুইটা সংগঠনের প্রচুর লোকজন নাকি এখন এই বর্ডার এরিয়া আছে, যে কোনো মতে গ্যাঞ্জাম করতে পারবে। ইউপিডিএফ হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সন্ত্রাসী গোষ্ঠী যেটা আছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেটা আছে এইটা, আর পিসিআইএস এটা ভারতের একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছোট। এর মধ্যে আবার যে অনুপ চেটিয়া ফেটিয়া এরা আরো আছে না, এরা সব এদেরকে তো আইনে আশ্রয় দিবে। বাংলাদেশ থেকে বলা হয়েছে যে আমরা বিচ্ছিন্নতাবাদীদেরকে আইনে আশ্রয় দিব, এরা এখানে থাকবে, এদের দিয়ে আমরা 7 সিস্টার আক্রমণ করব। সুতরাং ইন্ডিয়া করলো কি, প্রথমে এই কারফিউটা জারি করাই দিল, যে কারফিউ জারি করে রাখছে আমরা। এর তো ইন্টারন্যাশনালি দেখাচ্ছে আমাদের যে বক্তব্য দেশ থেকে আসতেছে এইটা কিন্তু ওরা সুন্দরভাবে কোট করে ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, দেখো এইভাবে হুমকি চলতেছে। কারণ আপনি একটা স্বাধীন দেশের বিরুদ্ধে হুমকি দিতে পারবেন না, আপনার এটা তো তাইলে আপনার যুদ্ধ লাগানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে। এটা তো ইন্ডিয়া স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ। ইন্ডিয়া তো কখনো কয় নাই যে তোমাদের রংপুর, কক্সবাজার, চিটাগাং, বরিশাল আমরা ছিনাই নিয়ে যাবো, টুকরা করে দেবো, চিকেন নেক কাইটা দিব। এরা কিন্তু এটা কয় নাই। বাংলাদেশ থেকেই বারবার বলা হচ্ছে চিকেন নেক আমরা ভাঙিয়ে দিব, আমরা তোমাদের দেশের ওপেন ডিক্লার, আমরা তোমাদের দেশের সন্ত্রাসীদেরকে নিয়ে আসব। আর এই জিনিসটা করাচ্ছে কারা, এইটা করে দিচ্ছে পুরাটা পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিস। এদের কাজ হচ্ছে এখানে বাংলাদেশের ভিতরে এমন একটা এই মোল্লা মৌলবীদেরকে এমন ভাবে এরা তৈরি করে দিছে, আপনারা খালি এগুলো বলতে থাকেন, এটা গ্যাঞ্জাম লাগায় রাখেন, ইন্ডিয়ার পুরো নজরটা যাতে এই দিকে থাকে। কোন দিকে? বাংলাদেশের দিকে থাকে, কারণ সবচেয়ে বেশি বর্ডারের সবচেয়ে বেশি অংশ এইখানে, এই জায়গায়। তাহলে ওদের জন্য সুবিধা হচ্ছে যে ওই যে ওদের আজাদ কাশ্মীর ফাশ্মীর। এটা আজকে আবার একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, এই 3-4 ঘন্টা আগে ওই যে আছে না আপনার হাসনাত আব্দুল্লাহদের পার্টিতে আরেকটা ছেলে আছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সম্ভবত, যেটা দাড়ি নাই, আরেকটা ছেলে দাহিদ হাসনাত সারজিৎ ছাড়া আরো 2 জন আছে, একটা তো একটু দাড়ি আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। সে বলছে যে আজকে নাকি আজাদি র্যালি করছে। আজাদি র্যালিটা কি জিনিস ভাই? হোয়াট ইজ আজাদি র্যালি? আপনি যদি চিন্তা করেন সব পাকিস্তানি, মানে এই যে ইনকিলাব জিন্দাবাদ, এটা মানে আজাদি শব্দটার সাথেই তো আমরা পরিচিত না। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, আজাদ কাশ্মীর এটা পাকিস্তানের, আজাদি চিল্লায় পাকিস্তানি, সবকিছুতে পাকিস্তানি একটা ভাবধারা আছে। যেন আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, যেমন আজকে না হিন্দিতেও আজাদি বা ইন্ডিয়াতেও আমি এই স্লোগান দেখি মাঝে মাঝে। আমাদের কাছে তো আজাদি শব্দটা বামেরা এরকম স্লোগান দেয় আজাদি, আমাদের তো পাইক্যা শব্দ। এখন একটা জিনিস দেখেন, যেমন এই যে গতকালকে থেকে যেটা শুরু হয়েছে যে মুস্তাফিজকে খেলায় না নেওয়ার কারণে,
বাংলাদেশের ক্রিকেটাররা না যত বেশি কথা বলতেছে তার চেয়ে বেশি হাজার গুণ প্রতি সেকেন্ডে একটা করে পাক্কা ক্রিকেট প্লেয়ারের ভাষ্য আসতেছে। কেন বাবা তোমাদের এত জলে কেন? আমার দেশের লোকে এটা নিয়ে আলোচনা করে না। পাইক্যাদের ইন্ধন আছে, পাইক্যা আপনার ইয়ে কি বলে যে মন্ত্রী পাকিস্তানের যে ক্রীড়ামন্ত্রী তিনি ফোন দিয়েছেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, কি কি পরামর্শ দিলেন, কি হইল? তো এটা যে পাকিস্তান পুরা এটাই চায়। তো পাকিস্তান তোমরা এত কিছু করো বা এত কিছু তোমরা যে আসো এখানে, এটা কি ইন্ডিয়ার এত বড় ইন্টেলিজেন্স সার্ভিস তারা কি জানে না? তারা কি বুঝে না? তারা ভালোই বুঝে। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস পাকিস্তানের থাইকা কোথায় কোথায় বোমা মারতে হবে সেটা ইন্ডিয়ারে বইলা দিছে। ওই যে আপনার ইয়েতে সিঁদুর ওয়ানে ওনাদের ওই যে কি এয়ারবেস জানি, এটা সর্ববৃহৎ এয়ারবেস কি জানি নাম এটার, খানি পাকিস্তানের একটা এয়ারবেস যেটা ধ্বংস করলো। এতদিন স্বীকার করে নাই যে আমাদের এয়ারবেস ধ্বংস হয়েছে, গত 4 দিন আগে স্বীকার করছে যে হ্যাঁ আমাদের এয়ারবেস ধ্বংস হয়েছে। এটা ধ্বংস করছে নাকি একটা এসির একটা খোলস ছিল সেটার ভিতর দিয়ে ঢুকাই দিচ্ছে বোমা। তো কি আর বাংলাদেশ তো বাংলাদেশের বর্ডার তো একেবারে কাছে, এরা কি জানে না? রও তো অনেক লোক আছে, চায়নার লোকও আছে, সব দেশের লোকই আছে বাংলাদেশে, খবর তো আসে। তো এখন দেখেন এই যে অবস্থা, তো এখন এখন যা যা হইতে পারে বলে দেখেন, আমরা গতকালকে আপনাদের বলছি যে পানি নিয়ে গ্যাঞ্জাম হবে, খাদ্য নিয়ে হবে। এখন এই যে কারফিউ, আমাদের দেশের ওই বর্ডার অঞ্চলে বা অনেক জায়গায় একটা ভারী চোরা চালানো হয়, কিন্তু রাতের বেলা ব্যাপক চোরা চালানো হয়। চিনি, আটা, ময়দা, তেল, অমুক তমুক সব ঢুকে। এইটা এখন বন্ধ করে দিবে, টোটাল সিলটাপ। সামনে আসতেছে রোজা, এই রোজার ভিতরে আরো কি কি ফেকরা বাজে দেখেন। আবার এই কারফিউটা ফেব্রুয়ারির 28 তারিখের পরে সিদ্ধান্ত নিবে তারা তুলবে কিনা। ফেব্রুয়ারির 28, তার মানে ইলেকশন 12 তারিখ, এরপর আরো কি কি ঘটনা হবে সেটা জানতে হবে। এর ভিতরে আইতেছে রোজা, তার ভিতরে যদি এখন যে চাউল, যে 50,000 মেট্রিক টন চাউলের কথা বলা হয়েছে সেটা আসবে কিনা জানে না, এখনো সিদ্ধান্ত দেয় নাই। এখন ইন্ডিয়ানরা আটা, তার আলু, পটল, কাঁচামরিচ এগুলো দেয় কিনা সেটাও বিষয় আছে। আমি মূলত বাংলাদেশ ভারত সীমান্তে যে কারফিউর বিষয়টা, এটি কিন্তু আমার কাছে যেভাবে কারফিউটা দিচ্ছে এবং সেখানে যে কজটা বলা হচ্ছে, যে কজ হচ্ছে ওখানে দুটো সংগঠন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ, এই দুটো সংগঠন বিচ্ছিন্নতাবাদী এবং এদেরকেই ওরা জঙ্গি বা মিলিটেন্ট হিসেবে চিহ্নিত করে এই কারফিউটা দিয়েছে যে ওরা এদিকে অনুপ্রবেশ করবে। আমি এখানে একটা ভয়ঙ্কর সিগন্যাল দেখি, আমার সন্দেহ হয়। আপনার কাছে কি মনে হয় যে এই যে ভারত কিছুদিন আগে এই যে মিয়ানমারে এই উলফার ঘাটিতে হামলা করলো, যে ওইখানে বিচ্ছিন্নতাবাদী আছে, আবার ওই যে পাকিস্তানে হামলা করলো ইয়ের পরে, ওই যে পাহেলগাঁয়ে যে ঘটনাটা ঘটলো সেখানে অনেক মানুষকে হত্যা করা হলো, তারপর সেই সূত্র ধরে তারা ওপারে হামলা করেছে, সেই হামলাটা অনেক বড় পর্যায়ে চলে গেছে পরবর্তী। এখন কি ভারত কি ওই ধরনের কোনো প্ল্যান সেট এখানে করছে কিনা, এই বিষয়টা আমাদের অ্যানালাইসিসে আছে কিনা, বাংলাদেশ এই বিষয়টা নিয়ে ভাবে কিনা, এই বিষয়গুলো একটু আলোচনা করতেছে। আপনি মিউট আছেন। আমাদের দর্শক বন্ধু যারা আছে তারা প্রথমে একটা জিনিস বুঝতে হবে, যেমন PCISS যেটা আছে এই সংগঠনের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিকর যেটা সেটা হচ্ছে ইউপিডিএফ কিন্তু 3টা ভাগ। ইউপিডিএফ আছে প্রসিদ্ধ গ্রুপ, ইউপিডিএফ এর আছে গণতান্ত্রিক গ্রুপ, এবং ইউপিডিএফ আছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত গ্রুপ। এছাড়া আছে জেএসএস সন্তু লার্মা, জেএসএস সংস্কারপন্থী এই গ্রুপ, এরপর আছে কুকি চীন। ভারতের কাছে যতটুকু নিউজ পাইছে, ভারতের কাছে যতটুকু খবর আছে, যেহেতু আমাদের সেনাবাহিনীর মধ্যে এখন মুক্তিযুদ্ধ বিরোধী গ্রুপটা সবচেয়ে বেশি শক্তিশালী, যেখানে সেনাবাহিনীর এখন টোটাল নিয়ন্ত্রণটা করতেছে আপনার পাকিস্তানপন্থী সেনাবাহিনী, এবং গোলাম আজম পুত্র যে কি জানি আজমির না আজমিরি আল্লাহ জানে,
ওই যে যে গুম ছিল, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমান আজমি। হ্যাঁ, আমান আজমি, সে তার বাড়িতে প্রতিদিন, আমি এর আগে আপনার এখানে বলছি, প্রতিদিন 2টা মিটিং হয় তার বাড়িতে। তার বাড়িতে হয় একটা, দুপুর 1টা থেকে 2টার ভিতরে। আরেকটা মিটিং হচ্ছে যে পাকিস্তানি অ্যাম্বাসেডার যে আছে আপনার কি হায়দার জানি, হের বাসায় রাতে 8টার পরে। এবং যতটুকু জানতে পারছে এটা যে ইন্ডিয়ার কাছে নাকি এতটুকু খবর আছে যে আমাদের এই সেনা প্রধান তো সম্ভবত 31 তারিখে উনি অবসরে চলে যাবেন, এলপিআর যাবেন গা। ওনার পরে কে আসবে, ওনার পরে আসবেনটাকে, এখন ওনার পরে আসবেনটাকে কিন্তু পুরো সেনাবাহিনীকে নিয়ন্ত্রণই করতেছে গোলাম আজম পুত্র। এবং যে ইউপিডিএফ এর কথা বলা হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, আবার সেনাবাহিনীর সাথে তাদের নিয়ন্ত্রণ, অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ ওই ইউডিএফ কে দেয় সেনাবাহিনী। একসময় সেনাবাহিনী এই ইউডিএফ কে কাজে লাগাইছিল আপনার পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপগুলোকে কিলিং মিশন চালানোর জন্য। মানে যেসব অঞ্চলে সেনাবাহিনী যেতে পারতো না সেখানে এই ইউপিডিএফ দিয়ে চালানো হইতো। এখন এই ইউপিডিএফ কে নাকি কাজে লাগাইতেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্ডিয়ার ভিতরে ঢুকানোর জন্য। সুতরাং ইন্ডিয়ার কাছে তো একটা খবর আছে এটা, সুতরাং সে এটা করবে। এবং এইটা করতে যাইয়া যেটা আপনি বলছেন, দেখেন যে কোনো মুহূর্তে হইতে পারে একটা ভুল সিদ্ধান্ত আমরা সার্জিক্যাল স্ট্রাইকের মুখে পড়তে পারি। এখন ধরেন কোনো ভাবে যদি কোনো মতন একটা ককটেলও যদি এই 500 গজের ভিতরে পড়ে, ইন্ডিয়ান বর্ডারের ভিতরে পড়ে, ইন্ডিয়া এরপরেই সার্জিক্যাল স্ট্রাইক লাগাবে। ইন্ডিয়া কিন্তু এর আগে করছে, কিন্তু 11টা জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করছে বাংলাদেশে, স্বীকার করে নাই বাংলাদেশ। তার মধ্যে একটা ফেনীতে সেখানেও 17টা লাশ পাইছে, আর্মি স্বীকার করে নাই। এরপরে কুমিল্লাতে যেখান থেকে পরে অস্ত্র উদ্ধার করছে 11 জন ইন্ডিয়ান সেনাবাহিনী 11 জনকে তুলে নিয়ে গেছে আগে। এগুলো সব পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক ছিল, 2-3 জন বাংলাদেশি ছিল। না এইসব তথ্য তো আমাদের মিডিয়া বা আমাদের এদিকে তো আমাদের মিডিয়া তো দিবে না ভাই। আমাদের মিডিয়া কেন, আমাদের সরকার স্বীকার করতে হবে তো, বা আমাদের মিডিয়া কেন দিবে? আমাদের মিডিয়া দিবে না, বা ইন্ডিয়ান মিডিয়াও এগুলো বলে না। 2-একটা মিডিয়া বলছে, বাকি সবাই নিশ্চুপ। কারণ এইভাবে গোপন কাজ যখন হয় তখন বলে না তো। এখন আপনার ফেকও হতে পারে বা গুজব হতে পারে না। আপনার যেমন কুমিল্লার এরকম কিছু বিষয় আমিও দেখছি, মানে কুমিল্লার যেটা সেটাতে দেখেন সেনাবাহিনী দিনের 8টা বাজে গেছে, যাইয়া ওনারা অস্ত্র গোলা বারুদ উদ্ধার করছে, কাউরে উদ্ধার করতে পারে নাই। হয়রাজ আমরা তার আগেই রাতেই জানি যে ইন্ডিয়া অলরেডি ওখানে অ্যাটাক করে নিয়ে যাচ্ছে লোকজন, অ্যাটাক করে ইন্ডিয়া অলরেডি লোকজন উঠাই নিয়ে যাচ্ছে পাইকাদেরকে। এখন আপনি যদি বলেন যে ভাই এটা তো হয় নাই, তাহলে ভাই এখন এই যে আপনার ওয়েস্টিন হোটেলে পরপর 3টা ঘটনা হইলো, আপনার সেন্ট মার্টিনে মারা গেল আমেরিকান এত বড় নেভি সিলের এত বড় কমান্ডার, আপনার ঢাকাতে মারা গেল, এই যে 17 জন ইন টোটাল গোয়েন্দা সংস্থার লোক মারা গেল। টার্কি আমেরিকা আর কি বলে আপনার পাইকা, এগুলো স্বীকার করবে? কেউ করবে না। আপনি একটা কথা আমারে বলেন শুধু, এই অল্প কয়েকদিন আগে একটা লোকেরা ধরা হয়েছিল মনে আছে, যাকে যে বলছিল যে সে সিআইএ এর হয়ে কাজ করে, বাংলাদেশের ডিসিএসপিরা যারা নিজেদের গাড়ি দিয়ে দিছিল, সেই গাড়িতে ঘুরতেছিল। এটা বেশি দিন না, 3 মাস আগের কথা, 4 মাস আগের কথা। সেই লোক বর্তমানে কোথায় আছে কেউ জানেন? কেউ জানেন? কোথাও নিউজ আছে? কোনো নিউজ নাই। ওই লোক কি বাংলাদেশে আছে? বাংলাদেশে নাই, ওই লোক অলরেডি চলে গেছে। তো এগুলো গোয়েন্দা সংস্থা যখন একটা কাম করে তখন আপনার জানাইয়া করবে না তো, ডাকডোল পিটাইয়া করবে না। এখন ধরেন ওই যে আপনি যেটা বলতেছিলাম নেটওয়ার্কের কারণে যায় নাই, এই রমজান মাসের আগে যে আরো কি কি হবে বাংলাদেশের সাথে সেটা বুঝেন। আপনার খাদ্যদ্রব্যের অবস্থা খুবই ত্রাহি হবে। এখনো বাংলাদেশের মানুষ যারা বুঝতেছে তারা হয়তো রমজান মাসের ম্যাক্সিমাম বাজার এখনই করে ফেলবে। যারা জানে, যারা বুঝতেছে যে কোনো একটা গ্যাদারিং আসতেছে, তারা মিনিমাম রমজানের বাজার করে। রমজানে আপনার কামড়ি হবে, তেল চাউল আটা ডাল লবণ তেল সবগুলো নিয়ে ইন্ডিয়া আস্তে আস্তে টাইট দিবে। ওই যে আপনার বলছিলাম, গতকালকে বলছিলাম আপনার যে পানি চুক্তি হবে না, এটা ভাইসা থাকবে, এটা থাকবে। ওই যে মমতা বলছে তিস্তা চুক্তি হয় না, নরেন্দ্র মোদী কয় আমরা করুম, মমতা কয় যে আমরা করুম না। ঠিক সেম কাহিনী লাগাইয়া রাখবে এখন। এই গঙ্গা চুক্তি তিস্তা চুক্তি এগুলো হবে না। তার কারণ কি জানেন? ভারতেও একটা ইলেকশন আছে মে মাসে। এই সমস্যাটা তো ভারত নিজেও একটা জিয়ে রাখবে এই সমস্যাটা।
যাতে ওই ভোটে নরেন্দ্র মোদীর দল বিজেপি ক্ষমতায় আসতে পারে। বিজেপি একটা যুদ্ধাঙ্গী মনোভাব দেখাবে যে হ্যাঁ বাংলাদেশ আমাদের গাইল দেয়, আমরা এই জন্য এগুলা করতেছি। হিসাবটা সোজা। বাংলাদেশে যখন ইলেকশন আসলেই এই ইন্ডিয়া আমাদের খাইয়া ফেলছে বলে রব তোলে জিতার চেষ্টা করেন, বিজেপি সেম কাহিনী, মানে আপনাদের ঢালি আপনাদের মারবে। এখন যা আপনারা করছেন সেটি এখন বিজেপিও দেখাবে, বিজেপিরও জিতার দরকার আছে। মমতা এখন খুব একটা চিল্লাইবে না। আর এদিকে পাইকারা চাইতেছে যাতে মোল্লারা খেপে, মোল্লারা আন্দোলন করে। তো আমার এটা মনে হয় কি জানেন, একটা জিনিস দেখেন, এই যে হাদি ছেলেটারে খুব একটা বেশি কেউ চিনতো না গত জুলাই আগস্টের আগে। সে কি করে, কি পড়ালেখা করছে, কদ্দূর পড়ালেখা করছে, আসলে তার মুখের ভাষা শুনলে কেউ বলতে পারবো না যে সে আসলে কোন শিক্ষিত ফ্যামিলি বা ওর বাপ মা আছে কিনা তাও জানি না। এর যে মুখের ভাষাগুলো আর কি, তারে খুব হাইলাইট করলো বিভিন্ন পত্রিকাগুলো, প্রচুর হাইলাইট হয়েছে। কিন্তু বাংলাদেশে অন্য কোন ছেলের চেয়ে হাদিকে সবচেয়ে বেশি হাইলাইট করা হইলো। হাইলাইট করে এমন পর্যায়ে নেওয়া হইলো যে হাদি মানে ইয়ের মতো হয়ে গেছে, কি কয় আপনার মাও সেতুম টাইপের নেতা। এরপর আস্তে তারে ফালাই দেওয়া হইলো। ফালাই দিয়া করলো কি, হাদি মারা গেছে এইটা রটাই দিবে, যাও ইন্ডিয়া আক্রমণ করো, এমবেসি আক্রমণ করো, পত্রিকা অফিস জ্বালাইয়া দাও। এগুলা করলে দেশে অস্থিতির পরিস্থিতি সৃষ্টি হবে। কোনো ইয়ে নাই, দেশের নির্বাচন নাই। সুবিধা কার? সুবিধা কিন্তু জামাতের, সুবিধাটা জামাতের। হাদি এনসিপির ছিল না, হাদি ছিল কিন্তু ইনকিলাব মঞ্চের। হাদিরা তাহলে মারাইলো কে? কার সুবিধা? ইলেকশন যদি না হয়, ক্ষমতা যদি এইভাবে থাকে, তাহলে কাদের সুবিধা? যাদের সুবিধা তারা হাদিরা মারাইছে। হাদিরা আবার হাইলাইট করাইছে কে? হাইলাইট করাইছে ইনকিলাব গ্রুপ, আমার দেশ গ্রুপ। ইনকিলাব গ্রুপের পত্রিকা আছে, জামাইতাদের পত্রিকা, আর আমার দেশ গ্রুপ, এরা হাইলাইট করছে সবচেয়ে বেশি হাদিকে। তো সেম এখন দেখেন এই ইন্ডিয়া বিদ্বেষী মনোভাবটা আবার হাইলাইট করাইতেছে পাইকারাই। একটা অঘটন ঘটবে। এখন এই জায়গায় আরেকটা জিনিস দেখেন, এই যে তারেক জিয়া আসলো, তারেক জিয়ারে নিয়ে কিন্তু প্রচুর হাইলাইটিং চলতেছে, খেয়াল করেন আপনি। প্রতিদিন বিভিন্ন ব্যবসায়ীরা যাচ্ছে, অমুক যাচ্ছে, ওই এনএসআই ডিরেক্টর যাইতেছে, আর্মি চিফ যাইতেছে, ওনার মায়ের কবরস্থানে সেনাবাহিনী, যেটা উচিত না, যেটা হয় নাই পৃথিবীর কোন দেশ, সেনাবাহিনী গার্ড অফ অনারের মাধ্যমে কার থেকে বেশি বিশ্বস্ত প্রমাণ করবে আর কি, মানে কে কার থেকে বেশি বিশ্বস্ত। এখন এই যে হাইলাইট তারেক জিয়ারে করতেছে, নাকি তারেক জিয়াকেও সেকেন্ড টাইম হাদির মতো কিলিং করে দিবে, কোনটা? না, এটা ইম্পসিবল হইতে পারে, হইতে পারে না, কেন ইম্পসিবল হইতে পারে, কেন না? দেখেন তারেক জিয়া, ভাই হাদির সাথে তো তারেক রহমানের তুলনা চলে না ভাই। হাদি তারেক রহমান। আপনাকে আমি তুলনা যাচ্ছি না। তারেক রহমানের কাছে কি নিউজ নাই? তারেক রহমানের কাছে যদি নিউজ না থাকতো, তাহলে তারেক রহমান এই বুলেট প্রুফ গাড়ির তো দরকার ছিল না। তার অবশ্যই দরকার আছে। কেন ওনাকে মারবে কি? ডক্টর ইউনূসেরও ওনাকে মারবে দরকার আছে না? আমরা তো এর আগে শেখ হাসিনা, খালেদা জিয়া, অবশ্যই শুনেন ভাই, গাড়ি ব্যবহার করেছে। না শেখ হাসিনা খালেদা জিয়া যখন গভর্নমেন্টে ছিলেন সেটা অন্য কথা। গভর্নমেন্টে থাকার আগে তাদের কারো বুলেট প্রুফ গাড়ির দরকার নেই। মনে আছে আপনার? ট্রেনে করে বিভিন্ন জায়গায় চলে যেতেন এনারা, নর্মাল গাড়িতে ওনারা যে কোনো জায়গায় নেমে যেত, মনে আছে? সে জায়গায় তারেকের কেন? এগুলা যেটা মনে হচ্ছে যে তারেকের পেছনে, তারেককে হত্যা করার একটা প্ল্যানিং এই জামাত শিবিরের থাকতে পারে, মৌলবাদীদের। কারণ তারা এখন বুঝতেছে যে আজকের একটা নিউজ যদি দেখেন আপনি, জরিপ প্রথম আলো পত্রিকাতে আমি দেখলাম 70% বিএনপি জিতবে, 19% জামাত জিতবে। এর কয়দিন আগের একটা নিউজ, তাও জরিপ দেখছিলাম, 20% বিএনপি জিতবে, 17% জামাত জিতবে। এরপরে আরেকটা দেখছি, তাও এরকম প্রায় 30% বিএনপি আর 50% জামাত। জরিপগুলা দেখেন, এই জরিপগুলা আইনা, এটা কি জরিপ? জামাইতারা জানে, এই মৌলবাদীরা জানে যে যদি কোনো মতে ইলেকশন হয়ে যায়, যদিও ইলেকশন হবে না, তাহলে তো মনে হয় তারেক ক্ষমতায় এসে যাবে। ওই যে বললেন আপনিও কিছুক্ষণ আগে বললেন যে কেউ মন খারাপ করে কিনা, প্রত্যেকটা সচিব যা তারেক রহমানের সাথে হ্যান্ডশিপ করতেছে, আর্মি বিডিআর পুলিশ তো করতেইছে। জামাতিদের অবস্থা খারাপ, এই সার্জিস হাসান নাহিদদের তারাই তো নামাইছে আওয়ামী লীগ, এই শালাদের দেওয়া যাবে না। ইম্পর্টেন্ট। হ্যাঁ, সামনে একটা ভালো
দেশের একটা নেতৃত্বে যাবে তারা তো সমস্যা থাকতেই পারে, এই কারণে তাদের নিরাপত্তাটা আরো বাড়ানো উচিত বলে আমি মনে করি। জি রাশেদ হায়দার। তাহলে এখন কি ওনার নিরাপত্তার জন্য তাহলে FBI নিয়োগ করা উচিত, নাকি মোসাদকে আইনা নিয়োগ দেওয়া উচিত? সরকার কিভাবে সেটা দিবে সেটা তো সরকার ডিসাইড করবে, অথবা উনি স্যাটিসফাইড কিনা নিরাপত্তায়।